সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মোম দুপুরে রান্না করেনি, ক্ষুধায় পেট চোচো করছে। ঘুমিয়ে পড়ায় বুঝতেই পারিনি এত বেলা হয়ে যাবে। যখন জেগেছে তখন প্রায় দুপুর 1:30টার কাছাকাছি। মূলত আজান দেওয়ার উচ্চ ধ্বনিতে মোমের ঘুম ভেঙেছে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ে, গোসল করে জোহরের নামাজ আদায় করে নেয়। ঘড়ির দিকে চেয়ে দেখে 2টা বেজে গিয়েছে। আগুন বলেছিল এ সময় চলে আসবে। মোম ভেবেছিল রান্না করবে, দেরি হতে রান্নাটা আর করা হলো না। তাছাড়া আগুন বলে গিয়েছিল আসার সময় খাবার নিয়ে আসবে, সেজন্য রান্না করার আগ্রহ হলো না। অপেক্ষা করতে থাকে আগুনের জন্য। তবে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। সকালে শুধু একটা রুটি খেয়েছিল চিনির পানিতে ভিজিয়ে। আলু ভাজি ডিম ভাজি ছিল, সেগুলো খায়নি। মোম ডিম খেতে পছন্দ করে না। বাড়িতে থাকতে মোমের মা আতিফা বানু এ নিয়ে কথা শুনিয়েছে। আজকে আলু ভাজি খেতে ইচ্ছে করেনি, তাই চিনির পানিতে ভিজিয়ে খেয়েছে। মোমের পেটে হালকা চিনচিন ব্যথা করছে। 3:30 বেজে গিয়েছে। আগুনের আসার কোনো নাম নেই। কোথায় রয়ে গিয়েছে মানুষটা? মোমের এখন কান্না পাচ্ছে। যদিও বাসায় শুকনো খাবার আছে, কিন্তু সেগুলো দিয়ে তো ভাতের তৃপ্তি মিটবে না। আগুন বাসায় আসলো 4টার দিকে। ডোলবেল বাজানোর প্রয়োজন হয়নি, কারণ আগুন দরজা বাইরে থেকে লক করে গিয়েছিল। জুতা খুলে শু ক্যাবিনেটে রেখে আশেপাশে মোমকে খুঁজলো। দেখতে না পেয়ে হাতে থাকা খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে নিজের রুমের দিকে পা বাড়ালো। মোম জানালার কাছে দাঁড়িয়ে আছে। তার একটি হাত জানালার পর্দা খামচে ধরে আছে, অন্য হাতটি জানালার গ্রিলে রাখা। আগুন কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে মোমের কাছে আসলো। মোম আগুনকে খেয়াল করেনি। মোমের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে রেখে বলল, দুপুরে খেয়েছ? কি রান্না করেছে আজকে? মোম হকচকিয়ে ওঠে, ঘাড় ঘুরিয়ে তাকায়। আগুনকে দেখে ছোট করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আবারও মুখ ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি রাখে। তবে আগুন স্বাভাবিক থাকতে পারল না। মোমের কান্না মিশ্রিত মুখ দেখে অস্থির হয়ে পড়ল। চোখ দুটো ফোলা ফোলা, চোখের পাতায় এখনো অতি ক্ষুদ্র বিন্দু বিন্দু পানিকণা দেখা যাচ্ছে। ছোট্ট নাকটা লাল হয়ে আছে, মুখটাও কিঞ্চিত রক্তিম বর্ণ হয়ে আছে। বোঝাই যাচ্ছে কান্না করার জন্য ফর্সা মুখের এই অবস্থা। তবে কথা হলো, মোম কাঁদছে কেন? বাসায় একা থাকতে ভয় করছিল কি, নাকি বাড়ির কথা মনে পড়ছিল? আগুন 2 হাতের তালুতে মোমের ছোট্ট মুখটা বন্দি করে নেয়। স্নেহময় কণ্ঠে বলল, মন খারাপ? কান্না করছিলে কেন? মোম উত্তর দিল না, মাথাটা নিচু করে নিল। আবারও কান্না পাচ্ছে, চোখ দুটো জলে টলমল করছে। আগুন শান্ত কণ্ঠে বলল, মাথা তোলো। মোম গাল হতে আগুনের হাত সরিয়ে দেয়। আগুনের থেকে সরে এসে বিছানায় বসে। আগুন ভ্রুকুচকে তাকায়। জানালার কাছে দাঁড়িয়ে থেকেই ধমকে বলল, উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে বলবে? না বলে বুঝবে কিভাবে? ধমকে মোম মৃদু কেঁপে ওঠে। সেই সাথে কণ্ঠনালী ফুঁড়ে এতক্ষণের আটকে রাখা কান্নাও বেরিয়ে আসে। মোমের কান্নার আওয়াজ পেয়ে আগুন চমকে যায়। ত্রস্ত পায়ে মোমের নিকট এগিয়ে আসে। হাঁটু ভেঙে মোমের পায়ের কাছে বসে। বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের চোখের পানি মুছে দেয়। নরম তুলতুলে হাত দুটো নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে শীতল কণ্ঠে বলে উঠল, কথা বলবে না? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? রেগে থাকলে বলো। কাঁদতে কাঁদতে মোমের হেঁচকে উঠে গিয়েছে। নাক টেনে অভিযোগ জানায় কঠিন মানবের নিকট, আপনি এত দেরি করে কেন আসলেন? বলেছিলেন দুপুরে চলে আসবেন, আমরা একসাথে খাবার খাবো, কিন্তু আপনি আসলেন এখন। এই আপনার আসার সময় হলো? সরি মম, আসলে কিছু পুরনো ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে আড্ডা দিতে গিয়ে লেট করে ফেললাম। আমাকে ফোন করে বলতে পারতেন, ফোন কেন করেননি? মনে ছিল না, তুমিও তো একটিবার ফোন করতে পারতে। আমি ফোন করলে সেই সময় যদি আপনি ক্লাসে থাকতেন তখন তো রেখে যেতেন, সেই জন্য দেইনি। আগুন হেসে ফেলল। ড্রেসিং টেবিলে ওয়ালেটের পাশে থাকা রুমালটা এগিয়ে দিয়ে বলল, নাক মুছো। খাবার খেয়েছো? মোম রুমাল দিয়ে নাক মুছে শুকনো মুখে বলল, না। চকিতে তাকালো আগুন। উত্তেজিত হয়ে প্রশ্ন করল, তুমি এখনো খাওনি? মোম দুদিকে মাথা নাড়ালো। কেন? কি খাবো, বাসায় তো খাবার নেই। তুমি না বলেছিলে তুমি রান্না করবে? করিনি, মানে করতে পারিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। যখন জেগে উঠলাম তখন দুপুর হয়ে গিয়েছিল। ভাবলাম এই সময় তো আপনি এসে পড়বেন খাবার নিয়ে, তাই আর রান্না করিনি।
আগুনের খারাপ লাগলো, রাগ হলো নিজের উপর। কি দরকার ছিল নাইমার কথায় লাঞ্চ করতে যাওয়ার? আজ ওর জন্য বাচ্চা মেয়েটা এখন পর্যন্ত না খেয়ে আছে। মনে মনে গিল্টি ফিল হচ্ছে। যাও ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসো, তারপর খাবার খাবে। মোম কিঞ্চিত তেড়ামি করে বলল, খাবো না, খাওয়ার ইচ্ছে নেই। আগুন ধমকে বলল। কথার অবদ্ধতা আমি পছন্দ করি না। মোম আর কথা বাড়ালো না, মুখ ফুলিয়ে তোয়ালি নিয়ে ওয়াশরুমে চলে গেল। আগুন নিচের ঠোঁট কামড়ে মৃদু হাসলো। এই পিচ্চি বউটাকে ওর এত কেন ভালো লাগে? মুখের মধ্যে আদুরে একটা ভাব, এই যে কেঁদে মুখ লাল করে ফেলেছে, এতে তার সৌন্দর্যের আলাদা এক বহিঃপ্রকাশ ঘটেছে। এই যে একটু আগে মুখ ফুলালো, এ তো দেখতে কি ভীষণ চমৎকার লাগছিল। ইচ্ছে করছিল হালকা করে ছুঁয়ে দিতে, তবে দিল না। নিজের মধ্যে থাকা পুরুষালী প্রবল ইচ্ছাকে দমন করলো পিচ্চি বউয়ের কথা ভেবে। ফোনের ক্রিং ক্রিং আওয়াজ পেতেই সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলো মোম। ড্রেসিং টেবিলের উপরে থাকা আগুনের ফোনটা বেজে চলেছে অবিরত। মোম রিসিভ করার আগেই প্রথমবার কলটা কেটে গেল। মোম জানে না বলে কারো ফোন ধরা ঠিক না। সে যেই হোক দরজা দিয়ে উকি দিয়ে দেখলো আগুন ড্রয়িং রুমে বসে কাজ করছে। কোলের উপর ল্যাপটপ, হাতে কিছু কাগজপত্র। মোম ফোন নিয়ে আগুনের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, যদি রেগে যায়। কাজের সময় ডিস্টার্ব একদম পছন্দ করে না সে। দ্বিতীয়বার কল আসতেই মোম দ্রুত রিসিভ করে সৌজন্যতা বজায় রেখে নরম স্বরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের ওপাশ থেকে ময়ূরী কিছুটা ঝাঁজ নিয়ে রাগী স্বরে বলল, চিনতে পারছো না? এই 2 দিনেই ভুলে গেলে? মোমের চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। কান থেকে ফোন সরিয়ে ফোনের দিকে একবার চেয়ে আবার কানে দেয়। আশ্চর্য হয়ে প্রশ্ন করল, ময়ূরী আপু তুমি? জি আমি। আমি বুঝতে পারিনি, দুঃখিত। কেন? এটা আমার নাম্বার, তুমি জানো না? না তো, আমি কিভাবে জানবো? আমি শুধু মায়ের নাম্বার চিনি। ভাইয়ার ফোনে কি আমার নাম্বার সেভ করে নেই? আছে, তবে নাম দিয়ে না, একটা ফুলের ইমোজি দিয়ে। আচ্ছা, তা কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি? তুমি কি? মোম হেসে ফেলল। মানে বলতে চাচ্ছি তুমি ভালো আছো? হ্যাঁ, কি করছো? তোমার সাথে ফোনে কথা বলছি। ভাইয়া কোথায়? উনি তো কাজ ল্যাপটপে কিছু করছেন। বাড়ির সবাই কেমন আছে? আইমান ভাইয়া সুস্থ হয়েছে? মা কি করছে? আইমান ঠিক আছে, মা নুডলস রান্না করছে। মায়ের সাথে কথা বলবে? দাও। ময়ূরী মিনার কাছে গিয়ে ফোনটা এগিয়ে দিয়ে বলল, মা, ভাবি তোমার সাথে কথা বলবে। মিনা ফোন নিয়ে মোমের সাথে কথা বললেন। কথা বলার এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? মোম বুঝতে পারল না, উল্টো প্রশ্ন করল, কোন ব্যাপারে মা? না মানে তোমাদের বিয়েটা তো হুট করে হয়ে গিয়েছে, তাই বলছিলাম তুমি আগুনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছো কিনা, তোমাদের দুজনের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে কিনা। মোম ভেবে পাচ্ছে না কি বলবে, কি বলা উচিত। মিনা পুনরায় ডেকে উঠলেন, মম শুনতে পাচ্ছ? জি মা, সব কিছু স্বাভাবিক আছে। শুনে খুশি হলাম, পরে কথা বলবো, ভালো থেকো। মিনা ফোন কেটে দিলেন। মোম মনমরা হয়ে বসে রইল। একা থাকতে দম বন্ধ লাগছে। বসা থেকে উঠে আগুনের কাছে গেল। আগুনের সম্পূর্ণ ধ্যান তার কাজে। মোম গিয়ে আগুনের পাশে বসলো। আজকে দূরত্ব রেখে বসেনি, কিছুটা আগুনের শরীর ঘেঁষে বসেছে। মোমের উপস্থিতি টের পেয়ে আগুন পাশে তাকালো। মোমের গোমরা মুখ দেখে ভ্রু কুঁচকালো। ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলল, কিছু বলবে? আপনি ল্যাপটপে কি কাজ করছেন? স্টুডেন্টদের সাপ্তাহিক একটা পরীক্ষা নেব, সেটার জন্য প্রশ্ন তৈরি করছিলাম। ময়ূরী আপু ফোন করেছিল, মায়ের সাথেও কথা বলেছি। ল্যাপটপে নজর রেখে আগুন বলল, ভালো করেছো। মা জিজ্ঞেস করেছিল আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে কিনা। মোমের কথায় আগুন ল্যাপটপ অফ করে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো তার দিকে। এভাবে তাকাতে মোম ভরকে গেল। আগুনের থেকে কিছুটা ছিটকে দূরে সরে গেল। আর একটু হলে নিচে পড়ে যেত। আগুন বিরক্ত হলো। চোয়াল শক্ত করে বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের এক বাহু চেপে ধরে নিজের কাছে আনলো। দাঁতে দাঁত চেপে ধমকে বলল, এভাবে ছিটকে সরে যাওয়ার কি আছে? আমাকে তোমাকে খেয়ে ফেলবো? এক্ষুনি ফ্লোরে পরে ব্যথা পেতে। হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আগুন হাত ছেড়ে দিল, বলল, হাতে কেঞ্চের চাপ পরে ব্যথা সহ্য করতে পারলে না, তাহলে ফ্লোরে পড়লে তো হাঁটুতে অথবা পায়ে ব্যথা পেতে, তখন কিভাবে সহ্য করতে? মোম গাল ফুলালো, মিনমিন করে বলল, আপনি ওভাবে তাকাবেন না আমার দিকে।
কিভাবে তাকিয়েছে? একটু আগে যে তাকালেন সেইভাবে। আগুন ভ্রুকুচকে বলল, কোনো সমস্যা? সমস্যা মানে? অনেক বড় সমস্যা। এমন তির্যক দৃষ্টি ফেললে ভয় করে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। এমন আজগুবি কথা এই মেয়ে পায় কোথায়? যাই হোক, মায়ের কথার উত্তরে তুমি কি বলেছ? আমি বলেছি সব ঠিক আছে। গুড। পরক্ষণেই মোম ঠোঁট উল্টে কাদো কাদো মুখ করে বলল, কিন্তু আমি তো মিথ্যা বলেছি। আপনার সাথে তো এখনো নিজেকে মানিয়ে নিতে পারিনি। বাবা বলে বড়দের সাথে মিথ্যা বলা উচিত না। তাহলে কি ছোটদের সাথে মিথ্যা বলা উচিত? মিথ্যা মিথ্যাই হয়, ছোট বড় দেখে হয় না। কারোর সাথে মিথ্যা বলা ঠিক না। তাছাড়া তুমি তো মিথ্যা কিছু বলোনি, তাহলে কান্না করার কি আছে? আশ্চর্য। মোম অবাক হয়ে বলল, মিথ্যা বলিনি। না তো, তুমি যদি আমার সাথে নিজেকে মানিয়ে নিতে না পারতে, তাহলে কি আমরা দুজনে এতটা কাছাকাছি থাকতাম? মোম গোল গোল চোখে একবার আগুনের দিকে তাকালো। চোখ দুটো ছলছল করছে। কি জানে মোমের কি হলো, হঠাৎ করেই আগুনকে ছোট্ট নরম হাতে জড়িয়ে ধরলো। মূলত মোমের এখন ভরসাযোগ্য একটা বুক চাই। মোমের মন খারাপ হলে, কোনো বিষয়ে কষ্ট লাগলে, কান্না পেলে, সেটা কোনো কারণে হোক বা কারণ ছাড়াই হোক, সে সময় বাবা অথবা মায়ের বুকে মুখ গুজে পড়ে থাকে। এতে মোম শান্তি পায়। মোমের কাছে আগুন অবাক হয়ে গেল। এই মেয়েটাও ঠিক বুঝে উঠতে পারছে না, কখন যে কি করে বসে কোনো কিছুই বোধগম্য হয় না। পাগল করে ছাড়বে ওকে। পর মুহূর্তে হেসে ফেলল, নিজেও দুহাতে আগলে নিল পিচ্চি বউকে। দুষ্টু হেসে মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মমের মন মমের মতোই গলে গেল। চমৎকার, এতে তো আমারই লাভ। একটা কথা কি জানো, চোখের আড়াল হলে ভালোবাসা কমে না, স্বপ্নের পথ চলে কখনো যে থামে না। রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। আগুন দুহাতে মাথা চেপে শোয়া থেকে উঠে বসে। কালকে অনেক রাত করে ঘুমিয়েছিল। বাড়িতে থাকতে রাত জাগলে মিনা কফি বানিয়ে দিয়ে যেতেন। ফ্ল্যাটে আসার পর মাঝে মাঝে নিজে বানিয়ে খায়। গতকাল রাতেও তার কফির প্রয়োজন ছিল। মোমকে একবার বলতে চেয়েছিল কফি বানিয়ে দেওয়ার জন্য, তবে বলেনি, কারণ মোম তখন ঘুমিয়ে পড়েছিল। অলসতার জন্য আগুনেরও বানাতে ইচ্ছে করেনি। চোখ দুটো কচলে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মোম কোমরে ওড়না বেঁধে সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। ডাল দিয়ে আলু ভাজি রান্না করছে। কড়াই থেকে ঢাকনা সরিয়ে ভাজি নামিয়ে বাটিতে ঢেলে নিল। ডাল দিয়ে আলু ভাজি মোমের খুব পছন্দ। কয়েকদিন ধরে রুটি দিয়ে খেতে ইচ্ছে করছিল, সেজন্য আজকে রান্না করেছে। চুলায় তাওয়াটা বসিয়ে দিল গরম হওয়ার জন্য। এখন রুটিগুলো ছেঁকে নেবে। আগুন রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে বুকে দুই হাত গুজে মোমের কাজকর্ম দেখছে। মোম তাওয়া থেকে শেষ রুটিটা নামানোর সময় গরম তাওয়ার এক পাশে হাত লেগে কিঞ্চিত পুড়ে গেল। এটাকে ঠিক পোড়া বলে না, অনেকটা ছ্যাঁকা খাওয়ার মতো। মোম হাত ধরে মৃদু আর্তনাদ করে উঠল। ইতিমধ্যে চোখে পানি চলে এসেছে। আর্তনাদ শুনে আগুন দ্রুত মোমের কাছে আসলো। ডান হাতের তালুসহ কবজি পর্যন্ত লাল হয়ে আছে। এখনও ফোসকা পড়েনি, তবে ফোসকা পড়তে কতক্ষণ। আগুন হাতটা বেসিনে নিয়ে পানি ছেড়ে সেখানে ধরল। মোমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হাতে ভীষণ জ্বালা করছে। আগুন চটজলদি ফ্রিজ থেকে বরফ এনে পোড়া স্থানে আলতো করে বরফ লাগিয়ে দিচ্ছে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, সবকিছুতে পাকনামি না করলে হয় না। কে বলেছিল তোমাকে ব্রেকফাস্ট তৈরি করতে আসতে? আমি বলেছিলাম, বারবার নিষেধ করেছি তোমাকে রান্নার কোনো কাজ করতে হবে না, প্রয়োজনে বাইরের খাবার খাবো। শুনলে না আমার কথা? রান্না করতে গিয়ে হাত পুড়লো কার? তোমারই তো। হাত পুরো এখন কষ্ট কি পাচ্ছে? আমি না তুমি? হ্যাঁ। মোম ঠোঁট উল্টে কেঁদে বলল, আমার কি দোষ? আমি কি ইচ্ছে করে হাত পুড়েছি নাকি? এগুলো তো নতুন না। বাড়িতে থাকতে তো আমি রান্না করেছি, রুটিও বানিয়েছিলাম, আমার অভ্যেস আছে। কিন্তু আজকে যে হাতে ছাকা লেগে যাবে বুঝতে পারিনি। আগুন ধমকে বলে উঠল, শাট আপ। বেশি পকর পকর আমার পছন্দ না। আমার কথা শুনলে আজকে এরকম হতো না। বাচ্চা একটা মেয়ে যে সামান্য সারে ঠিক করে সামলাতে পারে না, সে নাকি পুরো সংসারের দায়িত্ব সামলাবে। মোম শুকনো ঢোক গিলল, মিনমিন করে বলল, বকছেন কেন? আচ্ছা, আর হবে না। এখন থেকে সাবধানে কাজ করব। আগুন কিছু বলল না। চুলা অফ করে মোমকে নিয়ে ড্রেসিং রুমের সোফায় বসিয়ে দিল। রুমে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। ক্ষত স্থানে আলতো করে মলম লাগিয়ে দিল। মোমের হাতে এখন কিছুটা জ্বালা কমেছে। বরফ দেওয়াতে বেশ আরাম পেয়েছে। আগুন শাসিয়ে বলল, একদম চুপ করে বসে থাকবে। আমি ফিরে আসা না পর্যন্ত কোথাও যাবে না। কোথায় যাবেন আপনি? আপনি ফিরে আসলে যেতে পারবো।
আগুন চোখ রাঙিয়ে তাকাতেই মোম দমে গেল। বুঝতে পেরেছে আগুন রেগে যাচ্ছে, সেজন্য চুপ করে রইল। আগুন রান্নাঘরে এসে একটা প্লেটের মধ্যে রুটি আর ভাজি নিয়ে পুনরায় ড্রয়িং রুমে ফিরে আসলো। রুটি ছিঁড়ে তাতে ভাজি নিয়ে মোমের মুখের সামনে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, হা করো, নিজের হাতে তো খেতে পারবে না, আমি খাইয়ে দিচ্ছি। মোম কোনো কথা বাড়ালো না, চুপটি করে খেয়ে নিল। কিছু বলতেই এখন ফ্রিতে ধমক খেতে হবে। ধমক খাওয়ার থেকে আগুনের হাতে রুটি খাওয়া ঢের বেশি ভালো। আগুন খাবার খাইয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিজের হাতে মোমকে পানি পান করিয়ে সাথে একটা ব্যথার মেডিসিন খাইয়ে দিল। হাত বাড়িয়ে মোমের ভেজা ঠোঁট মুছে দিল। আগুনের ছোঁয়ায় মোম মৃদু কেঁপে উঠল। মোম বলে উঠল, আপনি তো কলেজে চলে যাবেন, যান নাস্তা করে নিন। আমার কথা তোমাকে ভাবতে হবে না। মোম বার কয়েক পলক ঝাপটে গোল গোল চোখে চেয়ে বলল, আপনার কথা আমি ভাববো না তো কে ভাববে? আমি তো আপনার বউ, আপনার জন্য এখন থেকে বেশি চিন্তা তো আমি করব, তাই না? আগুন জবাব দিল না। অন্যদিকে তাকিয়ে কিঞ্চিত মুচকি হাসলো। মোমের দিকে ভ্রু কুঁচকে চেয়ে রাশভারী কণ্ঠে বলল, রুটিগুলো তো খুব সুন্দর বানিয়েছে, ভালোই গোল হয়েছে। আগুনের থেকে প্রশংসা শুনে মোমের মনটা খুশিতে নেচে উঠল। খুশিতে গদগদ হয়ে বলল, অনেকদিন পর বানিয়েছি বলে তেমন গোল হয়নি, নয়তো আমি আরও গোল করে রুটি বেলতে পারি। আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে। পর মুহূর্তেই মুখটা গোমরা করে বলল, শুধু রুটি খাবেন কি করে? আমি তো আপনার জন্য কিছু করতেই পারলাম না, তার আগেই হাত পুড়িয়ে ফেললাম। মোম অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি ডাল দিয়ে আলু ভাজি খান? আগুন ফিচেল হেসে বলল, তাহলে জলদি খেয়ে নিন, কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। আর দয়া করে বাইরের থেকে খাবার অর্ডার করবেন না, বাইরের খাবার খেতে ভালো লাগে না। আমি কষ্ট করে দুপুরে রান্না করে নিব, অসুবিধা হবে না। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল, মুখটা একটু কম চালাতে পারো না? এমনিতে তো যখন কথা বলতে বলি তখন কিছুই বলো না, চুপ করে থাকো। আর অন্য সময় তো কথা বলতে নিষেধ করলে বেশি করে কথা বলো। মোম গাল ফুলিয়ে বসে রইল। এই লোকটা এমন কেন? ওনার মেজাজ কি সবসময় নাকের ডগায় থাকে নাকি? সারাক্ষণ শুধু ধমক দেয়। মোম মনে মনে ভেঙচি কাটে। আয়মানের ভার্সিটির পেছনের গেটের বাম দিকে একটা পুকুর আছে। জায়গাটা বেশ নিরিবিলি, বসার জন্য সিমেন্টের তৈরি 4-5টা বেঞ্চের মতো রয়েছে। অনেকগুলো গাছপালা আছে। গাছের ছায়ায় পরিবেশটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। ব্রেক টাইমে স্টুডেন্টরা এখানে এসে আড্ডা দেয়। স্টুডেন্ট ছাড়াও আরও অনেক মানুষ আসে এখানে সময় কাটানোর জন্য। আয়মানের গার্লফ্রেন্ড মাইশা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, বারবার ঘড়ির দিকে নজর বুলাচ্ছে, হয়তো কারো আসার জন্য অপেক্ষা করছে। আয়মান আজকে ভার্সিটিতে না গিয়ে সরাসরি এই পুকুর পাড়ে চলে এসেছে। আজকে ওর প্রথম ক্লাস ইংরেজি স্যারের ক্লাস করতে ওর একদম ভালো লাগে না। বেটা ক্লাসের লেকচারের থেকে আজেরা লেকচার বলে বেশি, সেজন্য সিদ্ধান্ত নিয়েছিল আজকে ইংরেজি ক্লাস করবে না। পুকুর পাড়ে এসে মাইশাকে দেখে খুশি হয়ে গেল। কোনো আওয়াজ না করে চুপি চুপি মাইশার পেছনে গিয়ে দাঁড়িয়ে মাইশার চোখ দুটো চেপে ধরল। মাইশা নিজের চোখের উপরে কারো হাতের ছোঁয়া পেতে মৃদু চেঁচিয়ে বলল, রিমন প্লিজ আজকে তুমি চলে যাও, আমার হবু বর আমার সাথে দেখা করতে আসবে, সে এসে আমাদের একসাথে দেখলে ভুল বুঝবে। আয়মান মাইশার চোখ থেকে নিজের হাত সরায়নি, আর না নিজে মাইশার থেকে সরেছে। ও চুপ করে আছে। মাইশা বিরক্ত হয়ে চোখ থেকে হাত সরিয়ে পেছনে ফিরতে ফিরতে তেজি কণ্ঠে বলে উঠল, এই আমি কতবার বললাম চলে যাও, কথা শুনছো না কেন? আমার ছেঁচড়া মানুষের মতো আমার পিছনে পড়ে আছো। তোমার জন্য যদি আমার হবু বর আমাকে ভুল বুঝে না, দেখো তোমার কি হাল করি আমি। বাকিটা বলতে পারল না। আয়মানকে দেখে চোখ বড় বড় করে তাকায় তার দিকে, শুষ্ক ঢোক গিলে বলল, আয়মান তুমি? আয়মান একটা হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের আঙ্গুল ফুটাতে ফুটাতে বলল, অন্য কাউকে আশা করেছিলে নাকি? তা রিমনকে? নতুন মুরগি নাকি? আবার হবু বর? হাউ ওয়ান্ডারফুল! একসাথে এতজনকে কিভাবে সামলাও জান? আয়মান আমার কথাটা শোনো, একটু সময় দাও, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আয়মান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, চুপ শালি,
আর একটা কথা বললে থাপড়িয়ে তোর মুখের নকশা বদলে দেব। তোর বিয়ে হচ্ছে, আমাকে একবার বলতে পারতি। আমি কি নিষেধ করতাম নাকি? তোর জন্য সেদিন গুটলে কাকুর সাথে ঝগড়া হয়েছে, তারপর সেই থেকে ওনার মেয়ে আমার ফোন ধরছে না। শালি, নিজে তো গেলি, সাথে আমার ওইটাকেও হাতছাড়া করলি। তোকে আমি ক্ষমা করব না। মাইশা হাত জোর করে বলল, আইমান প্লিজ, তুমি রাগ করো না। আর তুমি আমাকে তুই তুকারি কেন করছো? আমি এই বিয়ে করব না। বিয়ে করলে তোমাকেই করব। বিয়ের পর তুমি আমাকে একই রকমভাবে ভালোবাসবে তো? আয়মান গাছের পাতা ছিঁড়ে সুর টেনে বলল, কেন নয়, বিবাহিত মেয়েদের আমার খুবই ভালো লাগে। তোকে তুই বলছিস, সেই জন্য তোর উচিত আমাকে সালাম করা। আমার তো তোকে আরো অনেক কিছুই করতে ইচ্ছে করছে সোনা। বুঝলাম না। মানে, তোর বিয়ে আমার সাথে হোক বা অন্য কারোর সাথে, আমি তোকে সব সময়ই ভালোবাসবো। তবে একটা বিষয়ে আমি কনফিউজড। কোন বিষয়? এইটাই যে আমি তোকে আজও কখনো ভালোবেসেছি কিনা। তু আর একটা কথা বললে তোর হবু বরের সামনে তোর ইজ্জতের হালুয়া বানিয়ে ছাড়বো। লাস্ট কথা, তুই আর কোনোদিনও আমার সামনে আসবি না। যদি কখনো ভুল করেও আমার সামনে চলে আসিস, তাহলে তোকে গুটলে কাকুর একজন ভাতিজা আছে না, মদখোর, তার সাথে তোকে বিয়ে দিয়ে দেবো। তুই খুবই ভালো করেই জানিস আইমান কি করতে পারে। আউট, চোখের সামনের থেকে দূর হ। মাইশা ভয়ে ঢোক গিলল। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আয়মান পুনরায় ডেকে আদেশের স্বরে বলল, ওই শোন, তোর একটা ছোট বোন আছে না, ক্লাস 7-এ পড়ে, ওর সাথে আমার লাইন করিয়ে দিস তো। সেই দিন দেখেছিলাম স্কুল ফাঁকি দিয়ে একজন ছেলের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল। ওই ছেলের থেকে আমি কম হ্যান্ডসাম নাকি? ছেলেটার কোলের উপর বসে আইসক্রিম খাচ্ছিল। আহা, দেখতে কি রোম্যান্টিক লাগছিল রে। মনে মনে হবু বউকে খুব মিস করছিলাম। যা বললাম মনে থাকবে তো? মাইশা মেকি হেসে দুদিকে মাথা নাড়ালো। আয়মান দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা শালি, ভাগ এখান থেকে। মাইশা কাচুমাচু হয়ে দৌড়ে আয়মানের সামনে থেকে চলে গেল। ভেবেছিল আয়মানকে পটিয়ে ওর বাবার বিশাল সম্পত্তিতে ভাগ বসাবে, কিন্তু ফাটা কপাল, সেটা সম্ভব হলো না, আর হবেও না। আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। মাইশা সেখান থেকে চলে গেল। আয়মান দীর্ঘশ্বাস ছেড়ে সিমেন্টের তৈরি বেঞ্চের উপর বসে পড়ল। পুকুরের হালকা ঢেউ খেলানো পানির দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, ডিয়ার হবু বউ, কোথায় তুমি? তোমাকে খুঁজে পাচ্ছি না তো। তুমি তাড়াতাড়ি চলে এসো। মাইরি, সত্যি বলছি, তুমি আসলে আমি পিওর সিঙ্গেল হয়ে যাব। আগুন ঠিক করেছিল আজকে কলেজে যাবে না। মোমের হাত পুড়ে গিয়েছে। তাকে একা বাসায় রেখে কলেজে যাওয়াটা উচিত হবে না। মেয়েটার কোনো কিছুর প্রয়োজন হতে পারে। আগুন কলেজে চলে গেলে কোনো সাহায্যের দরকার হলে তখন কাকে বলবে? কিন্তু আজকে স্টুডেন্টদের সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার কথা ছিল, না গেলে কথার খেলাপ হবে। আবার মোমকে একা রেখেও যেতে পারছে না। কি করবে কিছুই মাথায় আসছে না। তখন কলেজের একজন দপ্তরিকে ফোন করে বলল, রুটিনে আজকে প্রথম ক্লাস কার সেটা দেখে যেন আগুনকে জানায়। আগুনের ক্লাস দুপুর 12টার দিকে। দপ্তরি জানালেন প্রথম ক্লাস রাফি স্যারের। আগুন রাফিকে কল করে বলেছিল আজকে তার প্রথম ক্লাসে আগুন ক্লাস করাবে, আর রাফি যেন আগুনের ক্লাস টাইমে তার ক্লাসটা নিয়ে নেয়। আগুন জানিয়েছে ওর কিছু জরুরি কাজ আছে, সেজন্য ক্লাস টাইম বদলাতে হচ্ছে। রাফি কোনো দ্বিমত করেনি, রাজি হয়ে গিয়েছিল। অতঃপর আগুন কলেজে গিয়ে প্রথম ক্লাসের ঘন্টায় সাপ্তাহিক পরীক্ষাটা নিয়ে দ্রুত বাসায় চলে আসে। আগুনের ভয় হচ্ছিল দেরি হলে মোম যদি একা হাতে দুপুরে রান্না করতে লেগে যায়, তখন কাঁচা ঘায়ে পুনরায় ব্যথা পেয়ে আবার না কোনো অঘটন ঘটিয়ে ফেলে। মোম বারবার বলে দিয়েছে সে বাইরের খাবার খাবে না, বাসায় রান্না করবে। তাই যত দ্রুত সম্ভব বাসায় চলে এসেছে। মোম রান্না করছে আর তার পাশে আগুন দাঁড়িয়ে আছে। মোমকে রান্না করতে অনেকটাই হেল্প করেছে সে। মোম ঘেমে গিয়েছে, একে তো গরম, তার উপর রান্নাঘরে আগুনের তাপ। রান্নাঘরের ছোট্ট জানালাটা দিয়ে সরু রেখার মতো সূর্যের কিরণ ভেতরে আসছে, আর সেই কিরণ মোমের উপর এসে পড়ছে। মোমের মুখে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা সূর্যের আলোর জন্য চিকচিক করছে। আগুন মোমের সাথে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। হাত বাড়িয়ে মোমের নাকে থাকা ঘামটুকু বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয়। মোম হকচকিয়ে যায়, অবাক হয়ে তাকায় আগুনের দিকে। কিছু না বলে পুনরায় রান্না করায় মন দেয়। আগুনের সেদিকে কোনো খেয়াল নেই। তার নজর মোমের ঘেমে যাওয়া গলার ভাঁজে। পরপরই বেহায়া চোখ দুটোর নজর পড়ে মোমের মসৃণ কোমরে। সেথায় মোমের ওড়না পেঁচানো, ঘেমে যাওয়ার গায়ের জামা ভিজে বেশ কিছু জায়গা লেপ্টে
লেপ্টে আছে, দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে। আগুন নেশাক্ত চোখে তাকিয়ে আছে পিচ্ছি বউয়ের দিকে। হাত বাড়িয়ে কোমর স্পর্শ করতে উদ্যত হতেই মোম বলল, রান্না তো প্রায় হয়ে এসেছে, বাকিটা আমি সামলে নিতে পারবো। আপনি বরং রুমে গিয়ে গোসলটা করে নিন। সেই রান্নার শুরু থেকে এখনো পর্যন্ত এখানেই দাঁড়িয়ে আছেন, ঘেমে কি হয়েছেন দেখেছেন? মোমের কথায় আগুনের হুঁশ ফিরল, বাড়িয়ে রাখা হাত গুটিয়ে নিল সহসা, গম্ভীর কণ্ঠে বলল, প্রয়োজন শেষ, তখন দূরে সরিয়ে দিচ্ছ? মোম আগুনের কঠিন ভাষা বুঝতে অক্ষম, ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি বলছেন এসব আপনি? আগুন থমথমে খেয়ে যায়, কণ্ঠে যথাসাধ্য গাম্ভীর্যতা বজায় রেখে বলল, না মানে তোমাকে এতটা হেল্প করেছে, আর তুমি আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিলে না, এটা কি ঠিক? হেল্প করেছেন সেজন্য ধন্যবাদ দিতে হবে? কেন তুমি জানো না, কাউকে হেল্প করলে তাকে ধন্যবাদ দিতে হয়? জি জানি, তবে আপনার হেল্প করাটা আমার কাছে স্বাভাবিক মনে হলো। ধন্যবাদ তো অপরিচিত কেউ হেল্প করলে তাকে দিতে হয়, কাছের মানুষদের ধন্যবাদ দিতে হয় সেটা জানতাম না। আগুন নিরেট স্বরে বলল। আমি তোমার কাছের মানুষ? মোম কোনো ভনিতা ছাড়াই সরল মনে বলল, জি। তাহলে এখনো কেন দিলে না? কি দেয়নি আপনাকে? আমি যেটা পাওয়ার যোগ্য। কিসের কথা বলছেন আপনি? আগুন বিরক্ত হলো। এখন বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, তবুও সে বিরক্ত। আগুন চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। লম্বা শ্বাস নিয়ে মোমের ঠোঁটের দিকে চেয়ে মোহনীয় কণ্ঠে বলল, ধন্যবাদ না দিলে অন্য কিছু দাও। কি দিব? আগুন তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, দিতে হবে না, সময় হলে আমি নিজে নিয়ে নেব। আমার জিনিস নিয়ে আমি বড্ড সিরিয়াস, এতটুকু কোনো ছাড় দিই না, মাইন্ডেড। কথাটা বলেই তত্র পায়ে রান্নাঘর ত্যাগ করলো। মোম বোকার মতো দাঁড়িয়ে, আগুন হুটহাট মেজাজ কেন দেখালো সেটা নিয়ে ভাবছে। দুপুরের খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আগুন মোম, তক্ষুনি দরজায় কলিং বেল বেজে ওঠে। আগুন গিয়ে দরজা খুলে দেয়। নাইমা দাঁড়িয়ে আছে, অধর কোণে তার মিটিমিটি হাসি। নাইমাকে দেখে আগুন চমকে যায়। এই সময় নাইমার আগমন সে মোটেই আশা করেনি। ঠাস করে নাইমার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। সহসা নাইমার মুখের হাসিটা মুছে যায়, মুখে নেমে আসে অমাবস্যা রাতের মতো অন্ধকার। এটা কি হলো? আগুন এভাবে দরজা কেন বন্ধ করে দিল? নাইমা হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে আগুনের ফোন নাম্বারে কল করলো। রিং হচ্ছে অথচ কল রিসিভ হচ্ছে না। নাইমা থেমে নেই, একের পর এক কল করেই যাচ্ছে। আগুন হন্তদন্ত হয়ে ডাইনিং রুমে এসে মোমের হাত ধরে টেনে বেডরুমে নিয়ে আসে। আগুনের এমন আচরণ মোমের মাথায় ঢুকলো না। মোমকে কিছু বলার সুযোগ না দিয়েই আগুন বলল, কিছুক্ষণ এই রুমে যখন চুপ করে বসে থাকবে, রুম থেকে বের হবে না। আমি বললে তবেই রুম থেকে বাইরে আসবে। মোম মেনে নিল আগুনের কথা, মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো। আগুন মোমকে রুমে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। চটজলদি এগিয়ে গিয়ে মেন দরজা খুলে নাইমাকে ভেতরে আসতে বলে। আগুন ভেবে পায় না একটা মানুষ ঠিক কতটা নির্লজ্জ হলে এতক্ষণ দরজা বন্ধ থাকা সত্ত্বেও চলে না গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে পারে। নাইমা ভেতরে এসে মৃদু রেগে বলল, তখন ওইভাবে দরজা কেন বন্ধ করে দিয়েছিলি, আর এখন কেন দরজা খুলেছিস? কি লুকাচ্ছিস আমার থেকে, বল? আগুন ভ্রকুচকে পাল্টা প্রশ্ন করলো, তার আগে বল, তুই এই সময় আমার বাসায় কি করছিস? আজব, তোর বাসায় আসতে আমাকে আবার সময় দেখতে হবে নাকি? অবশ্যই হবে, মানুষের পার্সোনাল প্রাইভেসি বলে তো একটা কথা আছে। কোনো কিছু না জানি এভাবে একা একজন মেয়ে হয়ে কারো বাসায় আসা উচিত না। বিষয়টা তো তখন আরো যখন সেখানে শুধু ছেলে থাকে। নাইমা ভাবলেশীনভাবে বলল, আমি এত কিছু ভাবি না, আর না কোনো কিছু ভাবতে চাচ্ছি। এখন বল, দরজা কেন বন্ধ করেছিলি? আগুন রাশভারী কণ্ঠে জবাব দিল, সেটা বলো, তোকে কোনো প্রয়োজন মনে করছে না। তুই কিভাবে জানলে আমি এখন বাসায় আছি? তোর কিছু বলা থাকলে বল, তারপর চলে যা। আমি তোর কলেজে গিয়েছিলাম, সেখান থেকে জানতে পারি তুই আরো অনেক আগে বাসে চলে এসেছিস। ভাবলাম তোর শরীর খারাপ হলো কি না, সেই জন্য দেখতে এসেছিলাম। আর তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছে, তোকে না বলেছি হুটহাট আমার কলেজে চলে যাবি না? তবুও কেন গিয়েছিস? আমার তোকে দেখতে ইচ্ছে করছিল, সেজন্য গিয়েছিলাম। দেখা শেষ, তাহলে এখন চলে যা। এভাবে বলছিস কেন? লাঞ্চ না করাস, অ্যাটলিস্ট এক কাপ কফি তো খাওয়াতে পারিস। আগুন ভ্রুকুচকে নাইমার দিকে তাকিয়ে আছে, তপ্ত শ্বাস ছেড়ে বলল, এই ভর দুপুরে কেউ কফি খায়? আচ্ছা বস, আমি বানিয়ে আনছি। আমিও আসি তোর সাথে? নো নিড। ওকে। নাইমা ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে, পেছন থেকে আগুনকে ডেকে বলল, তোর জন্য এক কাপ আনিস, একা খেতে ভালো লাগবে না।
আগুন কফি বানাচ্ছে। রাগ যেন তর তর করে বেড়ে যাচ্ছে, চেয়েও কিছু বলতে পারছে না। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। নাইমার মনে সন্দেহের বীজ বপন শুরু হয়ে গিয়েছে। আজকে আগুনের আচরণ ওর কাছে স্বাভাবিক লাগছে না। এর আগে অনেকবার আগুনের ফ্ল্যাটে এসেছিল দেখা করার জন্য, তখন তো এইভাবে রিয়্যাক্ট করেনি। তাহলে আজকে এমন ব্যবহারের কারণটা কি? বাসায় কি এমন কিছু আছে যেটা আগুন তাকে দেখাতে চাচ্ছে না? থাকলে সেটা কি হতে পারে? নাইমা চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে অবলোকন করছে। আগুনের রুমের দিকে দৃষ্টি পড়তেই ভ্রু কুঁচকে ফেললো। আগুন বাসায় একা থাকে, বাইরে থেকে বেডরুমের দরজা আটকানো কেন? রুমে কে আছে? কিছুই বোধগম্য হলো না। আগুন কফি নিয়ে এসে নাইমাকে দিল। নাইমা কফিটা নেওয়ার সময় ইচ্ছে করে আগুনের হাতের আঙুল স্পর্শ করে কফির মগটা হাতে তুলে নেয়। আগুনের কাছে এটা স্বাভাবিক। কফি নেওয়ার সময় হাতে টাচ লাগতেই পারে, তবে সে তো আর জানি না নাইমা এটা ইচ্ছে করে করেছে। নাইমা কফির মগে এক চুমুক দিয়ে বলল, আমার জন্য কফি আনলি? তোর জন্য আনিসনি কেন? তোর খেতে ইচ্ছে করছে তুই খা, আমি সময় কফি খাই না। দাঁড়িয়ে আছিস কেন? বস। আগুন নাইমার থেকে দূরত্ব বজায় রেখে বসলো। বিষয়টা নাইমার মোটেও ভালো লাগলো না। কিছুটা ঝাঁঝ নিয়ে বলল, এভাবে দূরে বসার কি আছে? আমার সাথে ঘেঁষে বসলে কি তোর গায়ে ফোসকা পড়ে যাবে? আগুনের ভীষণ মেজাজ খারাপ লাগছে। রাগ হচ্ছে নাইমার উপর। ইচ্ছে করছে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে। নাইমার খোসা মারা কথা ঠিক হজম হচ্ছে না, কিন্তু ও এখন রাগ দেখাতে চাচ্ছে না। মোম বাসায় আছে, সিন ক্রিয়েট করাটা ঠিক হবে না। চাপা স্বরে ধমকে গম্ভীর কণ্ঠে বলল, মুখ সামনে কথা বল। ঘেঁষাঘেঁষি করা তোর স্বভাব, আমার না। সেটা তুই খুব ভালো করে জানিস। কফি খাওয়া শেষ, এখন তুই আসতে পারিস। আর একটু থাকি। তুই কি লাঞ্চ করেছিস? না করলে চল একসাথে লাঞ্চ করে আসি। আগুনের কণ্ঠ ফুঁড়ে এবার রাগটা বেরিয়ে আসলো। মৃদু চিৎকার করে বলল, আমি জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছি নাইমা। তোর আগমনে আমি সত্যিই বিরক্ত। আর চালাস না, আমার মাথাটা খুব ধরেছে। রেস্ট নেব প্লিজ, নাও ইউ ক্যান লিভ। নাইমা খেয়াল করলো আগুন রেগে যাচ্ছে, তাই আর বেশি ঘাটলো না। ভেবেছিল বেডরুমে কেন বাইরে থেকে লক করে রেখেছে জিজ্ঞাসা করবে, সাথে এটাও জেনে নেবে ওই রুমে কি আছে। কিন্তু আগুনের রেগে যাওয়া দেখে কথাগুলো গিলে নিল। শুষ্ক ঢোক গিলে মিকি হেসে বলল, ওকে রিল্যাক্স, ডোন্ট বি এক্সাইটেড। আমি চলে যাচ্ছি, তুই শান্ত হ। নাইমা চলে গেলে আগুন রুমে গিয়ে মোমকে ডেকে নিয়ে আসে। মেয়েটা নিশ্চয়ই খিদে পেয়েছে। আগুন আসতেই মোম মিনমিন করে জিজ্ঞেস করলো, কে এসেছিল বাসায়? আপনার পরিচিত কেউ? হ্যাঁ, এখন খেতে চলো। মেয়েটা কে ছিল? আগুন চমকে ওঠে, অবাক হয়ে মোমের দিকে তাকায়। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, তুমি কিভাবে বুঝলে সে মেয়ে ছিল? মেয়েটা যখন কথা বলছিল তখন তার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছিলাম। বাহ, আমার বউ তাহলে শুধু ভীত নয়, বুদ্ধিমতীও। যাক, ভালোই হয়েছে। একটু আধটু বুদ্ধি না থাকলে আবার চলবে কি করে? বললেন না তো মেয়েটিকে। আপনার কি হয়? নাইমা আমার ফ্রেন্ড, স্কুল কলেজে একসাথে পড়াশোনা করেছে, ক্লাসমেট ছিল। ইন্টার শেষে সে মেডিকেলে ভর্তি হয়, পেশায় সে একজন ডক্টর। ও, খাবে না? জলদি চলো, খুব ক্ষুধা পেয়েছে। চলুন। আগুন হাত ধরে মোমকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। চেয়ার টেনে মোমকে বসিয়ে দেয়, নিজেও পাশের চেয়ারে বসে পড়ল। প্লেটে ভাত তরকারি আগুন বেড়ে দিল। আগুন খাওয়া শুরু করে দিয়েছে। মোম হাতে খেতে পারছে না, কিভাবে খাবে? সকালেই তো হাত পুড়ল। হাতে জ্বালা না করলেও ব্যথা আছে। হাতের তালুতে ফোসকা না পড়লেও কবজিতে দুইটা ছোট ছোট ফোসকা পড়ে গিয়েছে। মোম বাম হাতের সাহায্যে চামচ দিয়ে খাবার চেষ্টা করছে, তবে ঠিক মতো খেতে পারছে না। এক পর্যায়ে হাত ফসকে চামচটা ফ্লোরে পড়ে গেল। সাথে সাথেই টুংটাং শব্দের মৃদু আওয়াজ শোনা গেল। আগুন চকিতে তাকালো, সে ভুলেই গিয়েছিল মোমের হাত পড়েছে। মোম নিঃস্ব হয়ে ফ্লোর থেকে চামচ উঠাতে আগুন বাধা দেয়। মোম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আগুন চামচটা উঠিয়ে ডাইনিং টেবিলে রাখে। ধমকে দাঁতে দাঁত চেপে বলল, হাতে খেতে পারছো না বলনি কেন? কাজের সময় কথা বলো না, অন্য সময় তোতা পাখির মতো বলি আওড়াও। মোম মাথা নিচু করে নিল, কিছু বলল না। ইতিমধ্যে তার চোখে পানি চলে এসেছে। এভাবে ধমক দেওয়ার কি আছে? সুন্দরভাবেও তো বলা যায়। আগুন কি জানতো না মোমের হাতে ব্যথা? তাহলে কেন ধমকাচ্ছে? মোম গাল ফুলিয়ে বসে রইল। আগুন দীর্ঘশ্বাস ছাড়ে। মোমের সামনে থেকে ভাতের প্লেট সরিয়ে নেয়। আগুনের প্লেটে অর্ধেক খাওয়া এঁটো ভাতের সাথে মোমের প্লেটের ভাত তরকারি ঢেলে নিল। নিজ হাতে ভাত মেখে মোমের মুখের সামনে ধরল। শান্ত কণ্ঠে বলল, মাথা তুলো মোম।
মোম মাথা তুলে তাকালো আগুনের দিকে। অমনি টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল তার মসৃণ গাল বেয়ে। আগুন বুঝতে পারল মোমের চোখের জলের কারণ। বাম হাতের সাহায্যে মোমের চোখের পানি মুছে দিয়ে শীতল কণ্ঠে বলল, প্লিজ কেঁদো না, ভাত খাওয়ার সময় কান্না করতে নেই। আচ্ছা আর ধমক দিব না, আসলে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, কিছু ভালো লাগছে না, সরি। মুখ খোলো, তোমাকে কষ্ট করে নিজের হাতে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আগুন পুনরায় বলতেই মোম এক লোকমা ভাত মুখে পুড়ে নিল। আগুন যত্ন নিয়ে মোমকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। খাওয়া শেষে মোমকে রুমে যেতে বলে, সব কিছু নিজে গুছিয়ে রাখলো। এটো প্লেটগুলো নিজেই ধুয়ে নিল। মোম নিষেধ করেছিল, তবে আগুন শোনেনি, ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে দেখে মোম রান্নাঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আগুন ট্রাউজারের পকেটে হাত গুজে ভ্রু কুচকে তাকায়। নিজের ফর্মে ফিরে এসে চেঁচিয়ে বলে উঠল, এখানে দাঁড়িয়েছো কেন? তোমাকে রুমে যেতে বলেছে? একদিনে বলেছিল কতটা অবাধ্যতা আমি পছন্দ করি না। মোম ঠোঁট উল্টে মিনমিন করে বলল, রুমে একা ভালো লাগছিল না। আমার সাথে থাকতে ভালো লাগে? মোম সরল মনে উত্তর দিল, হ্যাঁ। আমি রেগে কথা বলি, তাতেও ভালো লাগে? হ্যাঁ। আমি ধমক দিলে সেটাও ভালো লাগে? হ্যাঁ। আমার আর কি কি ভালো লাগে? আপনার হালকা ছাঁটাই করে চাপদারি আর বুক। কথাটা বলেই সহসা জিভ কাটলো, চোখ দুটো খিসে বন্ধ করে ফেললো। ছি, বলতে বলতে বেশিই বলে ফেলেছে, এখন লজ্জা লাগছে। আগুন ঠিকই বলে, কাজের সময় কিছু জিজ্ঞেস করলে বলে না, অথচ অন্য সময় মুখে খই ফোটে যেন। মোমের অবস্থা দেখে আগুন ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে, একটু ঝুঁকে মোমের চোখে ফু দেয়। মোমের শরীর মৃদু কেঁপে ওঠে, ফট করে চোখ তুলে পূর্ণ দৃষ্টিতে তাকায় আগুনের চোখের দিকে। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, নজর নামিয়ে নেয়। আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, এক ছুটে বেডরুমে চলে যায়। মোমের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে আগুন। মোমের পায়ে নুপুরের রিনঝিন শব্দে বুকের ভেতর এক পশলা বৃষ্টির ন্যায় ছুঁয়ে গেল। বুকের বাম পাশে হাত রেখে আগুন বলে উঠল, ভালোবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে, তুমি রাগিয়ে নিও তোমার মনে, অবুঝ এই মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসে, তুমি সাজিয়ে নিও তোমার জীবনে। ভোরের সময় প্রকৃতি দেখা খুব মনোমুগ্ধকর একটা দৃশ্য। ভোরের আবহাওয়ার শরীর মন উভয়ের জন্যই ভালো। রোদ্দুরের চোরাবালি যেমন চিকচিক করে, ঠিক তেমনি সকালের সূর্যের থেকে আসা কিরণ গাছের পাতার উপর পড়লে সেটার ঝলকানির দেখা মেলে। মোমের কাছে ভোরের আলো চমৎকার লাগে। গ্রামে থাকতে ভোরে ঘুম ভেঙে উঠে বান্ধবীদের সাথে নদীর পাড়ে চলে যেত। নদীর পানির মধ্যে সূর্যের রোশনি পড়লে শান্ত নদীর পানিগুলো চিকচিক করত। সেই সময় আকাশে ঝাঁক বেঁধে একদল পাখি উড়ে যেত। নদীর পাড়ের ছোট ছোট ঘাস ফুলগুলো সূর্যের আলোতে যেন হেসে উঠত। মোম এসব কিছু তৃপ্তির সাথে অনুভব করত। কত দিন হয়ে গেল মোম এসব কিছুই দেখতে পারে না। বাবা মা মুনিয়ার কথা খুব মনে পড়ছে। আচ্ছা, মোম যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে নিশ্চয়ই বাবা মার কাছে থাকতে পারতো। কেউ তাকে সম্পর্কের অজুহাত দেখিয়ে পরিবার থেকে দূরে নিয়ে আসতে পারতো না। কিন্তু সেটা কি আজও সম্ভব? মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে, আজ না হোক কাল পরের বাড়ির বউ হয়ে তো যেতেই হতো। কালের নিয়ম এত নিষ্ঠুর কেন? কেন মেয়েরা ছেলেদের মতো বিয়ের পরও বাবা মার কাছে থাকতে পারে না? থাকতে পারলে আজ মোমের এত কষ্ট লাগতো না, বাড়ির জন্য মন উতলা হতো না। ড্রয়িং রুমের জানালার কাছে দাঁড়িয়ে গ্রিলের উপর দুই হাত রেখে আকাশের দিকে তাকিয়ে কত শত ভাবনায় বিভোর মোম। চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে ড্রয়িং রুমের সোফায় বিষণ্ণ মনে বসে পড়ল। সম্মুখে টিভির থেকে কার্টুনের হাসির আওয়াজ ভেসে আসছে। মোম গালের উপর দুই হাত থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে টিভির দিকে। এতদিন আগুনের ফ্ল্যাটে টিভি ছিল না, কিন্তু মোমের একাকিত্বের জন্য গতকাল টিভি এনে দিয়েছে আগুন। আগুন আনতে চায়নি, রাশেদের কথায় আনতে বাধ্য হয়েছে। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আগুন এখনো ঘুম থেকে ওঠেনি। মোম কফি বানিয়ে ফ্লাক্সে ভরে একটি মগ সহ রুমে রেখে এসেছে। আগুন কখন ঘুম থেকে উঠবে ঠিক নেই, ততক্ষণ কফি ঠান্ডা হয়ে যেতে পারে, সেজন্য ফ্লাস্কে ভরে রেখেছে। এমনিতে তো আগুন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তবে আজকে দেরি হওয়ার কারণ বুঝতে পারল না মোম। আজকে মোমের সকালের জন্য নাস্তা তৈরি করতে হয়নি। একটা ছেলে এসে হোটেলের তৈরি নাস্তা দিয়ে
দিয়ে গিয়েছে। মোম খায়নি, গাল ফুলিয়ে বসে আছে, ভালো লাগছে না। আরও কিছুক্ষণ পর কফি হাতে ড্রয়িং রুমে আসলো আগুন। মোমকে দেখে ভ্রু কুঁচকে তার নিকট এগিয়ে গেল। মোম আগুনকে একবার দেখে পুনরায় টিভি দেখায় মনোযোগ দিল। আগুন গম্ভীর কণ্ঠে বলে উঠল, চুপচাপ বসে আছে কেন? মন খারাপ? মোম ঠোঁট উল্টে বলল, আমি বাড়ি যেতে চাই, কতদিন হলো বাবা মাকে দেখি না। আগুন কফির মগে চুমুক দিয়ে বলল, সেটা এখন সম্ভব না। আমি যাবই। আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে রাশভারী কণ্ঠে জবাব দিল। তারামি করছো? মোম দমে গেল, গাল ফুলিয়ে মিনমিন করে বলল, এমন করছেন কেন? একবার দেখা করেই চলে আসবো, থাকার জন্য বায়না করব না, সত্যি। আমার সময় নেই, তাছাড়া কলেজ থেকে ছুটি পাবো না। কথার প্রেক্ষিতে আর কোনো ফিরতি জবাব এলো না। মোম চুপ করে আছে, মাথাটা নিচু করে নিল। আগুন নিজেই বলল, ছুটি পেলে নিয়ে যাব। এখন এটা নিয়ে শুধু শুধু মন খারাপ করো না। ময়ূরী আসছে বাসায়। মোম চকিতে তাকায়, চেঁচিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ময়ূরী আপু আসছে মানে? আগুনের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, এভাবে চেঁচাচ্ছ কেন? আর আসছে মানে কি? হ্যাঁ, তুমি কি চাও না তারা আসুক? ওকে, আমি তাদের আসতে নিষেধ করে দিচ্ছি। মোম ছটফট কণ্ঠে বলল, না না, নিষেধ কেন করবেন? ময়ূরী আপু আসবে, আমি তো ভীষণ খুশি। আপু একাই আসবে, আর কেউ আসবে না? কফিতে শেষ চুমুক দিয়ে আগুন বলল, মনে হয় বাবা মা আয়মান সহ সবাই আসবে। ময়ূরী ফোন করে বলল আজকে বাসায় আসছে। সবাই আসলে খুব ভালো হবে, কত মজা হবে। ওনারা যেহেতু সবাই আসে, আপনি বরং কিছু বাজার নিয়ে আসুন, ঘরে যথেষ্ট বাজার আছে। তবুও আপনি আরও কিছু নিয়ে আসুন। তোমাকে বলতে হবে না, ময়ূরীর সাথে কথা বলার পরে আমি দারুণ কাকাকে ফোন করে বলে দিয়েছি। মোম হেসে বলল, ধন্যবাদ মাস্টার মশাই। আগুন ভ্রু কুঁচকে চওড়া গলায় বলল, ধন্যবাদ কেন? মোম চনমনে কণ্ঠে বলে উঠল, এই যে মন ভালো করার মধ্যে একটা খবর শোনালেন। শোনো, সামনে একটা ইভেন্ট আসছে, আমাদের কলেজ থেকে গেট টুগেদারের আয়োজন করা হবে, তোমাকে নিয়ে যাব। জি ঠিক আছে। আগুন উঠে দাঁড়ালো, যেতে যেতে শান্ত কণ্ঠে বলল, মাস্টার মশাই, ডাকটা খারাপ না, চাইলে তুমি আমাকে এই নামে সম্বোধন করতে পারো। তোমার মিষ্টি কণ্ঠে ডাকটা শুনতে বেশ ভালোই লেগেছে। সত্যি সত্যি আগুনের ফ্ল্যাটে রাশেদ, মিনা, ময়ূরী, আয়মান এসে হাজির। আসার সময় মোমের জন্য মিনা নিজ হাতে পাকোড়া বানিয়ে এনেছে। মিনা জানেন মোম পাকোড়া খেতে কতটা ভালোবাসে। মোমের তো খুশির অন্ত নেই। এতক্ষণ মন খারাপ থাকলেও শ্বশুরবাড়ির লোকদের দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। সেলিনাকে নিয়ে আসতে বললে মিনা জানালেন সে বাড়িতে গিয়েছে। মিনা এসে রেস্টের সময় পাননি, রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। মোমের কাছে বাসাটা এতদিন মরা মরা লাগছিল, আজ যেন বাসাটা সতেজতা ফিরে পেল। হয়তো আপনজনদের আগমন। মোম তোতা পাখির মতো রাজ্যের সকল কথা জুড়ে দিয়েছে। মিনা মনোযোগ দিয়ে তার সব কথা শুনছেন। তার কথার মধ্যে আগুনের নামে অভিযোগ বেশি। আগুন তাকে কথায় কথায় ধমক দেয়, হুটহাট মেজাজ দেখায়, রাগ দেখায়, এটা করবে না, সেটা করবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না, আরও কত কি। মোমের বিচারে মিনা ঠোঁট টিপে হাসেন। আর ময়ূরীতে ময়ূরী এসব কথার রেশ ধরে মোমকে লজ্জা দিচ্ছে। অগত্যা মোম আর কথা বাড়ালো না, চুপ হয়ে যায়। মিনা বললেন, মম, তোমার শ্বশুরকে চায়ের কাপটা দিয়ে আসো, আর এই পাকোড়াগুলো আমানকে দিও। ছেলেটা সকালে কিচ্ছু খায়নি। জি যাচ্ছি। রাশেদ আয়মান যে রুমে থাকতো সে রুমে রেস্ট নিচ্ছেন। মোম গিয়ে দরজায় নক করে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইল। মোমকে দেখে রাশেদের অধর কোণে হাসি ফুটে ওঠে। হাত দিয়ে ইশারা করে কাছে যেতে বললেন। মোম ছোট ছোট কদম ফেলে এগিয়ে যায়। রাশেদ হাসি মুখে বললেন, বসো মা। মোম রাশেদের পাশে বসলো। এক হাত উঠিয়ে মোমের মাথায় রাখলেন। আলতো করে মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, অনুমতি চাওয়ার কি আছে? বাবার রুমে মেয়ে আসবে, তাতে অনুমতি নিতে হয় বুঝি? দেখো না, ময়ূরে বিনা অনুমতিতে আমার রুমে এসে পড়ে। তুমিও তো আমার আরেক মেয়ে, তাই না? আমি তো তোমাকে আমার মেয়েই মনে করি, কিন্তু তুমি কি আমাকে আজও বাবা মনে করো? ছি, এভাবে বলছেন কেন বাবা? আমি আপনাকে বাবাই মনে করি। তবে ছোটবেলা থেকেই মা শিখিয়েছে অনুমতি ছাড়া কারো রুমে যেতে নেই। রাশেদ হেসে ফেললেন। চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, তুমি আমার ঘরের লক্ষ্মী, বুঝলে? মানুষ চিনতে আমি ভুল করি না। তা মা, এখানে থাকতে তোমার অসুবিধা হচ্ছে না তো?
আগুন তোমাকে কিছু বললে সরাসরি আমাকে জানাবে, আমি ওর ব্যবস্থা করব। না বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনার ছেলেও তেমন কিছু বলে না। না বললেই ভালো। হঠাৎ রাশেদের নজর পড়ল মোমের হাতে। ক্ষত স্থান ভালো হলেও কবজিতে ফোসকা দুটোর দাগ এখনো আছে। রাশেদ হাতটা ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, এই তোমার হাতে কি হয়েছে? ব্যথা পেলে কিভাবে? আপনি উত্তেজিত হবেন না, গরম তাওয়ায় হাত লেগে এরকম হয়ে গেছে, আমি এখন ঠিক আছি। আগুন তোমাকে কাজ করতে কেন দিয়েছে? উনি কাজ করতে নিষেধ করেছিলেন, আমি নিজেই করেছি, ওনার কোনো দোষ নেই। বাবা, আমি এখন আসছি, আইমান ভাইয়াকে পকোড়াগুলো দিতে হবে। আচ্ছা যাও। আইমান ড্রয়িং রুমের সোফায় বসে আছে, পা দুটো টি টেবিলের উপর রেখে নাচাচ্ছে, ঠোঁট দুটো চোখা করে বাঁশি বাজাচ্ছে। টিভিতে রোমান্টিক হিন্দি গান চলছে, আইমানও তাদের সাথে তাল মিলিয়ে ঠোঁট নেড়ে গুনগুন করে গাইছে। টিভিতে তখন কিসিং সিন চলছিল। সেই সময় ড্রয়িং রুমে মোমের আগমন ঘটল। মোম হাসি মুখে আইমানের দিকে পাকোড়ার ছোট প্লেটটা এগিয়ে দিয়ে টিভির দিকে নজর পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। আইমান রিমোট নিয়ে দ্রুত টিভি অফ করে দিল। মেকি হেসে বলল, কিছু বলবে ভাবি? আপনার জন্য মা এগুলো পাঠিয়েছেন। দাও। মোম ড্রয়িং রুম থেকে চলে আসার সময় আইমান পেছন থেকে ডেকে ওঠে, ভাবি তুমি কি কিছু দেখেছো? কি দেখার কথা বলছেন ভাইয়া? তখন টিভিতে কিছু দেখেছো কি? মোম থমথমে খায়, আমতা আমতা করে বলল, জি না। আইমান স্বস্তির নিঃশ্বাস ফেলে। পাকোড়া হাতে তুলে নিয়ে এক কামড় দিয়ে খেতে খেতে চনমনে কণ্ঠে বলল, না দেখলেই ভালো, অবশ্য দেখলে আরোই ভালো, ভাইয়ার জন্য সবকিছু সুবিধা হবে। জি? কিছু না, না বুঝে থাকলে ব্রো বুঝিয়ে দেবে, টেনশন করো না। মোম সেখান থেকে চলে আসলো। আয়মানের কথা ওর মাথায় ঢুকলো না। আয়মান রিমোট দিয়ে পুনরায় টিভি অন করলো। ততক্ষণে চলমান হিন্দি গানটা শেষ হয়ে গিয়েছে। এ নিয়ে আয়মানের আফসোসের শেষ নেই। কে বলেছিল এখন পাকোড়া নিয়ে আসতে? আয়মান বলেছিল? বলেনি তো, তাহলে কেন আসলো? আসলো একেবারে কিসিং সিনে আসতে হলো। আশ্চর্য, দেশে কি মানবতা বলতে কিছু নেই? নিষ্পাপ একটা বাচ্চা কিভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? কষ্টে ভরা মন নিয়ে আইমান টিভির চ্যানেল পাল্টাচ্ছে, যদি আবার কোনো রোমান্টিক গান চোখে পড়ে সেই আশায়। দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসেছে। আগুনের ফ্ল্যাটের ডাইনিং টেবিলটা বেশ ভালোই বড়, 6 জনের জন্য পারফেক্ট। আগুন ভীষণ তৃপ্তি করে খাচ্ছে। মায়ের হাতের রান্না তার বরাবরই পছন্দের। রাশেদ আসার পর আগুনের সাথে তেমন কথা বলেননি। যতটুকু বলেছেন সবই মোমের ব্যাপারে, তবে ছেলের প্রতি তিনি খুশি। মোম কোনো অভিযোগ করেনি, উল্টো আগুন যে কতটা যত্নশীল সেটা জানিয়েছে। যত্নশীলের কথাটা অবশ্য মিনার থেকে জানতে পেরেছেন। তার মানে আগুন মোমকে ভালো রাখার চেষ্টা করছে। বিষয়টিতে তিনি চরম আপ্লুপ্ত। খাওয়া শেষ করে রাশেদ রুমে চলে গেলেন। মিনা সব কিছু গুছিয়ে তিনিও চলে গেলেন। ময়ূরী মোমের সাথে আগুনের রুমে আসলো। বসে বসে গল্পগুজব করছে। আগুন আয়মান দুজনে ড্রয়িং রুমে বসা। মোটা একটা বই নিয়ে আগুন সোফায় বসলো। মনোযোগ দিয়ে একের পর এক পৃষ্ঠা উল্টে কিছু খুঁজছে। টিভিতে দুপুরে নিউজ চলছে। আয়মানের রাগ হচ্ছে। খাওয়ার পর কেউ নিউজ দেখে? কোথায় ভালো দেখে একটা রোমান্টিক ইংলিশ মুভি দেখবে, সেটা থেকে আইডিয়া নিয়ে বইয়ের সাথে রোমান্স করবে, তা না করে খবর দেখছে। এরকম নিরামিষ মার্কা জামাই হলে বউ 4 দিনও টিকবে না। কিন্তু আয়মান এমনটা কখনোই হতে দেবে না। এমনিতেই বউ ছাড়া এতিম হয়ে আছে, বউকে কোনো অভিযোগ করার সুযোগ দিবে না। সারাক্ষণ আদরের উপর রাখবে, এত আদর করবে যেন পাশের বাসার আন্টিরা ওর বউকে দেখে হিংসা করবে আর বলবে, ইস আমার স্বামী যদি আয়মানের মতো হতো। ব্রো, একটা কথা বলার ছিল। আগুন বইয়ের পাতায় নজর রেখেই জবাব দিল, বল। বলছিলাম কি, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমিও তোমার হেল্প করব। ঠাস করে বই বন্ধ করে ভ্রুকুচকে আয়মানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। ভাইয়ের চাহনি দেখে আয়মান ভরকে গেল। ব্যগ্র কণ্ঠে বলল, এইভাবে তাকিও না, আমার লজ্জা লাগে। এইরকম চাহনিতে ভাবিকে দেখো, আমাকে না। আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, ফার্স্ট টাইমে বাদ দিয়ে যা বলার সরাসরি বল, মেজাজ খারাপ করবি না। আয়মান শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে উঠল, রেগে যাচ্ছ কেন? একদম ধমকাবে না, ধমক দিলে বলবো না। তোর সে ফালতু কথা শোনার সময় নেই। আয়মান বাঁকা হেসে জবাব দিল, শুনবে না ভালো কথা, দেখো পরে আবার আফসোস করো না যেন।
আয়মানের কথায় আগুন সিরিয়াস হয়ে তার দিকে তাকায়। রাশভারী কণ্ঠে জানতে চাইলো, কি হয়েছে বলতো? এনিথিং সিরিয়াস? নাথিং সিরিয়াস, তবে আবার সিরিয়াসও। হেয়ালি না করে বলবি এক্স্যাক্টলি কি বলতে চাস? এই মাসের 8 তারিখে ভাবির জন্মদিন। চমকে যায় আগুন। মোমের জন্মদিন আরও জানে না। আয়মান না বললে হয়তো জানতেও পারতো না, আর না জানার চেষ্টা করত। তুই কিভাবে জানলি? আসার সময় মা ময়ূরীকে বলছিল, তখন শুনেছিলাম। কি সব প্ল্যান আছে নাকি? ও, ক্ষেপে উঠল আয়মান, চাপা রাগ দেখিয়ে বলল, ওহ, মানে তুমি ভাবিকে সারপ্রাইজ দেবে না? আগুন ভাবলেশীনভাবে বলল, সারপ্রাইজ দেওয়ার কি আছে? যাকে এবার বল তোর কি হেল্প চাই? সময় আসুক তখন বলবো। এতটুকু বলতে পারি যে মেয়ে ঘটিত ব্যাপার। আগুন চোখ রাঙিয়ে তাকায়। কিছু কড়া কথা শোনাতে চেয়েও শোনালো না। আগুনের মস্তিষ্কের ভেতর এখন মোমের জন্মদিনের তারিখ ঘুরছে। বিকেলে সবাই চলে গিয়েছে আগুনের ফ্ল্যাট থেকে। মোম থাকতে বলেছিল, মিনা না করে দিয়েছেন। মানুষ 6 জন, রুম 2টা। একটাতে আগুন মোম থাকলে অন্যটিতে মিনা রাশেদ, বাকি রইল ড্রয়িং রুম। সেখানে ময়ূরী আয়মান অ্যাডজাস্ট করে কিভাবে থাকবে? সত্যি বলতে মিনার থাকতে ইচ্ছে করছিল, কিন্তু রাশেদের কথায় আর কিছু বলতে পারেননি। অন্ধকারশূন্য রাত। আজ আকাশে চাঁদের দেখা নেই। চারপাশে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে। বাইরে জোরে বাতাস বইছে। বারান্দার দরজা খোলা, সেখান থেকে সনসন করে বাতাস রুমের মধ্যে প্রবেশ করছে। মোম গুটি গুটি হয়ে পেটের উপর বালিশ রেখে বিছানায় বসে আছে। আগুন কিছু কাগজপত্র একটা ফাইলে গুছিয়ে রেখে বারান্দার দরজা আটকে বিছানায় এসে বসেছে। আগুনকে দেখে মোম নড়ে চড়ে বসলো। আগুন ভ্রু কুঁচকে চেয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবে? মোম যেন আগুনের কথার অপেক্ষাতেই ছিল। হাস্যোজ্জ্বল মুখে বলল, আজকে সময়টা অনেক ভালো কেটেছে, সবাই মিলে কত মজা হলো বলুন। তুমি খুশি? মোম অধরে হাসি বজায় রেখে উত্তর দেয়, খুব খুশি। কিন্তু আমি খুশি না। মোমের হাসি মুছে গেল। মায়াভরা নয়নে চেয়ে শুধালো, কেন? আমি বাসা বসাতে তুমি দূরে সরে গেছো কেন? মোম মুখ কালো করে বলল, দূরে কোথায় সরেছি? তখন তো এমনি আপনাকে জায়গা করে দিয়ে নড়ে চড়ে বসলাম। আচ্ছা, তাহলে এখন আরেকটু কাছে কিছু বসে। মোম মাথা নেড়ে সায় জানায়। আগুন সত্যি সত্যি একদম মোমের শরীরের সাথে লেগে বসে পড়ল। আগুনের সংস্পর্শে মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আগুন মোমের তুলতুলে নরম একটা হাত নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে নিরেট স্বরে বলে উঠল, মম, মনে করো আমি তোমাকে কোনো সারপ্রাইজ দিলাম, তো তুমি এর বিনিময়ে আমাকে কি দেবে? মোম গোমরা মুখে চঞ্চল কণ্ঠে বলল, আপনি সবসময় দেওয়া নেওয়ার কথা কেন বলেন? কিছু হলেই আমি কি পাবো, আমাকে কি দেবে, বিনিময় ছাড়া কি আপনি কিছু বোঝেন না? আগুনের মেজাজ খারাপ হলো। গম্ভীর কণ্ঠে বলল, এটা সবার ক্ষেত্রে না, এই বিনিময়ের ব্যাপারটা শুধু তোমার ক্ষেত্রে প্রযোজ্য। তোমাকে আমি কোনো কিছুতে ফ্রিতে দিব না। তোমাকে কোনো জিনিস দিলে সেটা বিনিময়ে তোমাকে আমাকে অন্য কিছু দিতে হবে। মোম অবুঝের মতো প্রশ্ন করে, কি দেব? আগুন ফট করে নিজের হাতের মুঠোয় থাকা মোমের হাতটা উঠিয়ে হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। মোম হকচকিয়ে যায়। আগুন তার বলিষ্ঠ এক হাত বাড়িয়ে মোমের মসৃণ কোমর চেপে নিজের আরও কাছে নিয়ে আসে। কপালে কপাল ঠেকিয়ে নিঃশাক্ত গলায় বলল, এমন কিছু যেটা তোমার আমার মধ্যকার সম্পর্কে সকল দূরত্ব ঘুচিয়ে দেবে। দুজনের তপ্ত নিঃশ্বাস খুব কাছ থেকে শোনা যাবে। আমি চাইবো তুমি নিচে থেকে বলছো, জানো, কিন্তু আমি কখনো তোমাকে মুখ ফুটে তা বলতে পারবো না। তবে সেটা তোমাকে অনুভব করানোর চেষ্টা তো করতে পারবো। হৃদয় নিগড়ানো মনের গহীনের প্রেমময় উষ্ণ উত্তাপে ঝলসে দিতে পারবো। মধ্যরাতে সব কিছু যেন নিস্তব্ধতায় ছেয়ে থাকে। ঠিক তেমনি বদ্ধ কক্ষে দুজন নরনারীর শ্বাস প্রশ্বাস ব্যথিত আর কিছুই শোনা যাচ্ছে না। আগুনের এমন হুট করে কাছে আসায় মোমের ছোট্ট সত্তা কেঁপে ওঠে। গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাচ্ছে। হাত পায়ে মৃদু কম্পনের সৃষ্টি হয়েছে। আগুনের শক্ত হাতের মুঠোয় থাকা মোমের নরম হাতের সেই কম্পন টের পায় সে। আগুনের চোখ দুটো বন্ধ ছিল। চোখ খুলে তড়িৎ বেগে মোমের থেকে ছিটকে দূরে
দূরে সরে যায়। পুনরায় চোখ বুজে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে। আগুনের বলা এক একটি শব্দের বাক্য তীরের মতো ছুটে গিয়ে তার হৃদয়ে আঘাত হেনেছে। মোম অবুঝ নয়, আগুনের বলা প্রতিটি বাক্য সে গভীরভাবে উপলব্ধি করেছে। গ্রামে থাকতে পাশের বাড়ির ভাবি নিজের বিবাহিত বান্ধবী, দাদি, নানির কাছ থেকে খুব ভালোভাবেই জানতে পেরেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়। এসব কিছু জানা সত্ত্বেও মোমের মধ্যে ভয় কাজ করছে। কেন হচ্ছে সেটা বুঝতে পারছে না। আগুন মনে মনে অনুতপ্ত। এক্ষুনি কি করতে যাচ্ছিল ও? মোমের পারমিশন ছাড়া তার এতটা কাছে যাওয়া উচিত হয়নি। মোমের নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে। আগুন অপরাধী গলায় বলল, সরি মোম, কিছু মনে করো না, আর এরকম হবে না। মোম চকিতে তাকালো, ভ্রু কুঁচকে চেয়ে বলল, ক্ষমা কেন চাচ্ছেন আপনি? ক্ষমা চাওয়ার মতো তো কিছু হয়নি। আগুন অবাক হয়ে জানতে চাইল। তুমি রাগ করো না? মোম সরল গলায় জবাব দিল, না তো, রাগ কেন করব? আগুন সন্দেহে কণ্ঠে শুধায়, তখন এইভাবে কাছে যাওয়ায় তোমার খারাপ লাগেনি? এক কথায় মোমের ভীষণ লজ্জা লাগলো। মাথা নিচু করে মিনমিন করে বলল, খারাপ লাগেনি, তবে কিছুটা ভয় করছিল। আগুন ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল, আবার ভয়? মোম গোমরা মুখে বসে রইল, কিছু বলল না। আগুন নিজেই বলল, বাদ দাও এই টপিক, মুখ ফুলে বসে না থেকে ঘুমিয়ে পড়ো। মোম চোখ তুলে আগুনকে একবার দেখে নিল, তারপর বালিশ ঠিক করে নিজের বরাদ্দকৃত জায়গায় ওদিকে মুখ করে ঠাস করে শুয়ে পড়ল। কোনো কারণ ছাড়াই মোমের মনটা খারাপ হয়ে গেল। মোম ভাবছে তখনকার বিষয়টা নিয়ে আগুন মনে মনে কষ্ট পাচ্ছে, মোমকে বুঝতে দিতে চাচ্ছে না। কিন্তু মোম তার সত্যি কিছু মনে করেনি। মোমের এমন আচরণে আগুনের ললাটে ভাঁজ পড়ল। আগুন হাত বাড়িয়ে মোমের কাঁধে স্পর্শ করে নিজের দিকে ফেরালো। মোম মুখ কালো করে অন্যদিকে চেয়ে আছে। আগুন ভরাট কণ্ঠে বলল, সমস্যা কি? মুখটা এমন প্যাচের মতো করে রেখেছো কেন? মোম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ব্যগ্র কণ্ঠে বলল, আমার তো কোনো সমস্যা নেই, মনে তো হচ্ছে আপনার সমস্যা। আগুন ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমার আবার কি সমস্যা হবে? সমস্যা না হলে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আশ্চর্য, কিভাবে কথা বলছে? আমি তো বললাম আমি কিছু মনে করিনি, তবু ওই ব্যাপারটা নিয়ে আপনি গিলটি ফিল করছেন, যা আমার সহ্য হচ্ছে না। আগুন থমথমে খায়, রাশভারী কণ্ঠে বলে উঠল, আমি কি বলেছি আমি কষ্ট পাচ্ছি? মোম ঠোঁট উল্টে বলল, বলতে হবে কেন? আমি কি বাচ্চা নাকি যে বুঝতে পারবো না? আগুন ঠোঁটে ঠোঁট চেপে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, জি, আপনি অনেক বড়, তা বড় মানুষ আপনি আমার না বলা কথাগুলোর মধ্যে আর কি কি বুঝতে পারেন? মোম গোল গোল মুখ করে তাকায়, ডাগর ডাগর আঁখি তুলে কয়েকবার পলক ঝাপটি মারে। চিকুন পুরো ঠোঁট দুটো নেড়ে চেড়ে বলল, আমি তো আপনাকেই ঠিকমতো বুঝতে পারি না, তাহলে আপনার না বলা কথাগুলো কিভাবে বুঝবো? আগুন চল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, না বুঝতে পারলে আমি যে মনে মনে গিল্টি ফিল করছি, একটু আগে সেরে কিভাবে বুঝতে পারলে? ওটা তো পরিস্থিতির উপর নির্ভর করে বুঝতে পেরেছি। আগুন দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। মোমের মুখে মিটিমিটি হাসি। আগুনকে জ্বালাতে পেরে সে মহা খুশি। কুমড়ো মার্কা লোক একটা, কথায় কথায় শুধু ধমক দেয়। বেশ হয়েছে, তবে হাসিটা চিরস্থায়ী হলো না। আগুন রুম থেকে বেরিয়ে গিয়েছে মনে পড়তেই জ্বলন্ত হাসিটা ধপ করে নিভে গেল। শোয়া থেকে উঠে আগুনের পিছু ছুটল। আগুন ড্রয়িং রুমের সোফায় বসে আছে, মাথাটা ভীষণ ভার ভার লাগছে। জীবনে কোথা থেকে কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না। চারপাশের সব কিছু বিরক্ত লাগছে। ইচ্ছে করছে নিরিবিলি কোথাও গিয়ে বসে থাকতে, কিছুটা সময় একাকিত্বভাবে কাটাতে ইচ্ছে করছে। মোম আগুনকে খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমে এসে হাজির হয়। গুটিসুটি পায়ে এগিয়ে যায় আগুনের নিকট। আগুনের দৃষ্টি ফ্লোরে নিমজ্জিত। মোম গিয়ে আগুনের পাশে বসলো। শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল, কি হয়েছে? চলে আসলেন যে, ঘুমাবেন না? আগুন চোখ তুলে তাকায় মোমের দিকে। মোম মাথা নিচু করে নিল। আগুন দৃষ্টি ফিরিয়ে নেয়। জানালার পর্দার দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি আবার উঠে এসছো কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি আসবেন না? আসছি একটু পরে, তুমি যাও। মোম গেল না, ঠায় বসে রইল। অজান্তেই চোখ দুটো জলে ভরে উঠেছে। সব কিছু অগোছালো মনে হচ্ছে, কেমন রুদ্ধশ্বাস অনুভূতি হচ্ছে। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কি আমার উপর বিরক্ত? আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন কি? কি করেছি বলুন না? হ্যাঁ, এমন চুপচাপ বসে আছেন কেন?
মোমের আকস্মিক কান্নায় আগুন হতভম্ব হয়ে গেল। ললাটে প্রগাঢ় ভাঁজ পড়ল। ভ্রু কুঁচকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোমের আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভারী গলায় বলল, আমি ঠিক আছে, আর তোমার উপর কোনো বিরক্তও হয়নি। অল্পতেই ভয় পাওয়া, কান্না করা, এরকম ছেচকাউদের বউ আমার পছন্দ নয়। মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়া ভরা কণ্ঠে বলল, আপনি আমার থেকে দূরে থাকলে আমার ভালো লাগে না মাস্টার মশাই। আপনার রাগী গম্ভীর লোকটাই আমার ভালো লাগে। আপনাকে জ্বালালে আপনি বরং আমাকে বকুনি দিয়েন, তবু রাগ করে থাকবেন না। মোমের কথায় আগুন আশ্চর্য হয়ে গিয়েছে। কাকে বোঝালো এতক্ষণ? রেগে যাওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? আগুন চল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আচ্ছা, একটা কথা বলো তো, তোমার সমস্যা কি? আমি রুম থেকে চলে আসায়, নাকি তখন ওইভাবে রিয়েক্ট করায়? মোম গোমরা মুখে উত্তর দিল, আপনি চলে আসায় আমি জানি, আমার কথাতেই তখন ওইভাবে চলে এসেছেন। আগুন মৃদু হাসলো, দৃঢ় চোখে তাকিয়ে গমগমে স্বরে বলল, বড় মানুষ, এখন চলুন, ঘুমাতে হবে। বড় মানুষের সাথে তর্ক করে লাভ নেই। বলেই আগুন বেডরুমের দিকে হাঁটা ধরল। এভাবে বারবার বড় মানুষ বলে কি মোমকে অপমান করলো? মোম গাল ফুলিয়ে আগুনের পিছু পিছু চলল। আগুন বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল, এক হাতে কপালে ঠেকানো, ড্রিম লাইট জ্বালানো। মোম এসে লাইট বন্ধ করে দেয়। মোম এতদিনে জেনে গিয়েছে আগুন লাইটের আলোয় ঘুমোতে পারে না। বাইরে থেকে অল্প আলো খোলা জানালা দিয়ে রুমে প্রবেশ করেছে। আবসা আলোয় পা চালিয়ে মোম বিছানায় এসে শুয়ে পড়ে। মোমের ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে। এক্ষুনি আগুনের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, বুকে ঘুমাবে? মোম দ্বিধা করল না, তড়িৎ বেগে ছোট্ট মাথাটা এলিয়ে দিল পুরুষালী প্রশস্ত বুকে। আগুন এক হাত বাড়িয়ে আগলে নিল সহধর্মিণীকে। মোমো পেল এক হাত দিয়ে আগুনকে জড়িয়ে ধরল। হ্যালো আগুন, কোথায় তুই? আগুন এক হাতে ড্রাইভিং করতে করতে উত্তর দিল, গাড়িতে, কলেজে যাচ্ছে। কোনো দরকার? নাইমা ডুকরে কেঁদে উঠল, উৎকণ্ঠিত গলায় বলল, এক্ষুনি আমাদের বাড়িতে চলে আয়, খুব বড় বিপদে পড়েছি রে, প্লিজ যত দ্রুত সম্ভব আমাদের বাড়িতে চলে আয়। আগুন কপাল কুঁচকে ফেলল, চিহ্নিত ভঙ্গিতে বলল, বিপদ? কিসের বিপদ? আমি তো কিছু বুঝতে পারছি না। আঙ্কেল আন্টি কোথায়? আম্মু আব্বু বাড়িতে নেই, নানু বাড়ি গিয়েছে, আমার নানু অসুস্থ। তুই তাদের সাথে যাসনি কেন? আর না গেলে এতক্ষণ তোর হসপিটালে থাকার কথা। তাহলে তুই বাড়িতে কি করছিস? নাইমা জোরে জোরে শ্বাস নিচ্ছে, তীব্র উত্তেজনায় দমিয়ে ছটফট কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। গাড়ি ঘুরিয়ে নাইমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আগুন। জ্যাম না থাকায় আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছে। গাড়ি পার করে ভেতরে প্রবেশ করলো। বাড়ির দারোয়ান আগুনকে চেনেন, নাইমার সাথে কয়েকবার এখানে এসেছিল, তাই আর কিছু জিজ্ঞাসা করেননি। আগুন কয়েক কদম এগিয়ে পুনরায় পিছু ফিরে চাইল। দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা বাড়ির আশেপাশে অপরিচিত কাউকে দেখেছিলেন? দারোয়ান পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বললেন, তা তো বলতে পারবো না বাবা, আমি এসেছি সবে 5 মিনিট হয়েছে, তবে আমি আসার পর কাউকে দেখিনি। জি ধন্যবাদ। আগুন তত্র পায়ে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল চাপ দিতেই নাইমা দরজা খুলে সহসা আগুনকে জড়িয়ে ধরল। নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে ধরেছে। নাইমার কাজে আগুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। তড়িৎ বেগে নাইমার 2 বাহু চেপে ধরে নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ভ্রু কুঁচকে চওড়া গলায় বলল, নাইমা, কি করছিস এসব? ছাড় আমাকে। না ছাড়বো না, ছেড়ে দিলেই তুই পালিয়ে যাবি। তুই জানিস না তোর ইগনোর আমি সহ্য করতে পারি না, তবুও কেন এত যন্ত্রণা দিচ্ছিস, এত অবহেলা কেন করছিস আমাকে? আগুন জোর করে নিজের থেকে নাইমাকে ছাড়িয়ে নেয়। ধমকে বলল, পাগল হয়ে গেছিস নাকি? কি করছিস? কি বলছিস? কোনো খেয়াল আছে? নাইমা উন্মাদের মতো বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি, আর সেটা তোর জন্য। আমাকে বিয়ে করবি কবে বল, চল আজকে আমরা বিয়ে করে ফেলি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে সন্ধি কণ্ঠে বলল, তোকে নাকি কোনো গুন্ডা তাড়া করছিল? সেটা কি মিথ্যা ছিল? আমাকে বাড়িতে ডেকে আনার জন্য মিথ্যে বলেছিস, তাই তো? নাইমা ভাবলেশীনভাবে জবাব দিল, হ্যাঁ, মিথ্যা কথা বলে তোকে ডেকে এনেছি। মিথ্যা না বললে কি তুই আসতি? উল্টো আমি নিজ থেকে তোর কাছে গেলে ইগনোর করিস।
সহসা আগুনের চোয়াল শক্ত হয়ে ওঠে, রাগে শরীরের গরম রক্ত টকবগিয়ে উঠছে। হাত দুটো মুঠো করে নেয়, দাঁতে দাঁত চেপে বলল, এরকম পাগলামোর মানে কি? তুই জানিস না এটা আমার কলেজ টাইম? নাইমা আগুনের কাছে এসে হাত বাড়িয়ে তার এক গাল ছুঁয়ে মোহনীয় কণ্ঠে বলে উঠল, তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি? একবার আমার হয়ে দেখ, তোকে আমার ভালোবাসার জাতা কলে মুড়িয়ে রাখবো। আগুন হাত সরিয়ে দেয়, রেগে গমগম স্বরে বলল, কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তার জায়গা তুই কখনোই নিতে পারবি না। তোকে শুধু বন্ধু মনে করি, এর বেশি কিছু না। যদি চাস আমাদের বন্ধুত্ব ভেঙে না যাও, তাহলে এরকম আর কখনো করিস না। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো। নাইমা পেছন থেকে আগুনের শার্টের কলার টেনে ধরে কাতর গলায় বলল, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। একবার আমার চোখের দিকে তাকিয়ে বল, একটু আগে যা বলেছিস মিথ্যা বলেছিস। আগুন ঘুরে নাইমার দিকে রক্তিম চোখে তাকায়। নাইমা শুষ্ক ঢোক গিলে কলার ছেড়ে দিল। আগুন চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, দ্বিতীয়বার আমার কলার ধরার সাহস করিস না, তাহলে এর পরিণাম খুবই খারাপ হয়ে যাবে। নাইমা আগুনের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, তুই যাকে ভালোবাসিস কে সে? কোথায় থাকে? ঠিকানা দে, আমি তাকে দেখব। সে কি আমার থেকে বেশি সুন্দরী, যার জন্য আমাকে মেনে নিতে পারছিস না? বললাম না, ঠিকানা দে, আমি তাকে দেখতে চাই। আগুন বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, তার ঠিকানা আমার বাড়িতে। নাইমা ক্ষেপে উঠল, ঝাঁজ নিয়ে বলল, তোর বাড়িতে মানে? সেই মেয়ে তোর বাড়িতে কেন থাকবে? আগুন মুখ ফসকে রাশভারী কণ্ঠে বলে উঠল, কারণ সে আমার বিবাহিত স্ত্রী, আমার বিয়ে করা বউ, আমার অর্ধাঙ্গিনী, 3 কোমল পরে বিয়ে করা সহধর্মিণী। নাইমা চমকে ওঠে, বিস্ময় হয়ে তাকিয়ে থাকে নিষ্ঠুরতম আগুনের দিকে। ফ্যালফ্যাল করে চেয়ে অবিশ্বাসের সুরে বলে, তুই বিয়ে করে ফেলেছিস? কবে, কখন, কোথায়? আমাকে জানাসনি কেন? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, জানানোর প্রয়োজন মনে করিনি, তা জানায়নি। এখন তো জেনে গেছিস, আমাকে যেতে হবে। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। এটা নিয়ে আর কোনো কথা বাড়াবাড়ি করিস না, আসছে। আগুন চলে গেল। নাইমা দরজা ঘেঁষে ফ্লোরে বসে পড়ে, চিৎকার করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল, তোকে আমি ছাড়বো না আগুন। তোর জন্য আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। তোর কথা ভেবে আমার দিন শুরু হয়, রাত কাটে, আর সেই তুই আমাকে এত বড় ধোঁকা দিলি। কিভাবে পারলি এমনটা করতে? তুই আমার ফিলিংস নিয়ে খেলেছিস, আমাকে কষ্ট দিয়ে তুই বউ নিয়ে ফুর্তি করে বেড়াবি, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? এরকমটা ভেবে থাকলে তুই ভুল ভাবছিস। যেই যন্ত্রণা আমি পাচ্ছি, সে একই যন্ত্রণা তোকেও ভোগ করতে হবে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।